কলকাতার একটি বিখ্যাত কলেজের প্রফেসর ঋষভ চৌধুরীর ছোট্ট সংসার তার স্ত্রী অপর্ণা এবং 5 বছরের মেয়ে মিথিকে নিয়ে জীবন সুন্দরভাবেই কাটছিল, কিন্তু তাদের গোছানো জীবনে ঝড় আনে ঋষভের প্রাক্তন ছাত্রী গোধূলি বসাক। গোধূলি একদিন একটি #MeToo পোস্ট দেয়, তাতে তার প্রফেসর ঋষভের বিরুদ্ধে অভিযোগ আনে। পোস্টে গোধূলি জানায় ঋষভ তাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করেছে। আমরা এটাও জানতে পারি যে গোধূলি অন্তঃসত্ত্বা, এবং সমস্ত বিষয়টি আরও জটিল হয়ে পড়ে যখন গোধূলি আত্মহত্যা করার চেষ্টা করে। এই ঘটনায় ঋষভকে পুলিশ গ্রেপ্তার করে। খবর পেয়ে অপর্ণা হাসপাতালে গোধূলির সাথে দেখা করতে যায়। অপর্ণা গোধূলির সাথে মিউচুয়াল সেটেলমেন্ট চাইছিল, কারণ অপর্ণা বিশ্বাস করত যে তার স্বামী নির্দোষ, কিন্তু গোধূলি কোনো প্রকার সেটেলমেন্টে রাজি হয় না। এখানে আমরা এটাও জানতে পারি যে আত্মহত্যা করার চেষ্টা করার জন্য গোধূলির মিসক্যারেজ হয়ে যায়। এবার পরের দিনই কার্ডিয়াক অ্যারেস্টে গোধূলি মারা যায়। ঋষভ বেল পেয়ে বাড়িতে ফিরে এলেও অপর্ণার মন থেকে এই সন্দেহ যায় না। ঋষভ বলে গোধূলি মোটেও ভালো মেয়ে ছিল না। কলেজে তার অনেক ছেলে বন্ধু ছিল, তাদেরই কারোর কৃতকর্মের দোষ সে আমার ওপর চাপিয়ে গেছে। এই সম্পূর্ণ ঘটনায় অপর্ণা খুব বিধ্বস্ত হয়ে পড়ে, যেখানে তার ছোটবেলার বন্ধু নম্রতা এবং তার বয়ফ্রেন্ড তাকে খুব সাহায্য করছিল। অপর্ণা কিছুদিন পরে গোধূলির বন্ধু অনুভবের থেকে জানতে পারে যে একসময় গোধূলি তাকে জানিয়েছিল যে সে এক বিবাহিত ছেলের সাথে সম্পর্কে রয়েছে, কিন্তু সেই পুরুষ কোনো একদিন কোনো কারণ ছাড়াই গোধূলির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অপর্ণার সন্দেহ আরও জোরালো হয়। গোধূলির বিষয়ে জানতে অপর্ণা তার বাড়িতে গিয়ে পৌঁছায়। অনেক ছোটবেলায় গোধূলির বাবা মা মারা যায়, তারপর থেকেই গোধূলি তার কাকু কাকিমার কাছে মানুষ হয়েছে। গোধূলির কাকার মেয়ে প্রত্যুষা বলে যে সে দিদিকে প্রায় সময়ই ঝগড়া করতে শুনত এবং তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। এমনকি তার থেকে বয়সে অনেকটাই বড় একটি লোকের সাথে সে প্রায় দিদিকে রাস্তায় দেখেছে। অপর্ণা তাকে ঋষভের ফটো দেখালে সে বলে যে এই সেই ব্যক্তি যাকে আমি আমার দিদির সাথে দেখেছিলাম। অপর্ণার সন্দেহ আরও জোরালো হয়। সে ঠিক করে নেয় যে সে তার স্বামীকে ডিভোর্স দেবে। অপর্ণা ঋষভের কলেজে গিয়ে ঋষভের সাসপেনশন পিটিশনে সাইন করে আসে। অপর্ণা ঠিক করে যে সে এই বাড়ি ছেড়ে তার মেয়েকে নিয়ে চলে যাবে। এই পর্যায়ে আমরা দেখি অপর্ণা পরের দিন সকালেই তার মেয়েকে নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঋষভের রুমে যেতেই অপর্ণা দেখে যে ঋষভ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। ঋষভের মা এবং ভাই সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং ঋষভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাহিনী গিয়ে পৌঁছায় 10 ঘন্টা অতীতে। এই পর্যায়ে অপর্ণা জানতে পারে যে সে অন্তঃসত্ত্বা, অর্থাৎ সে দ্বিতীয়বার ঋষভের সন্তানের মা হতে চলেছে। কিন্তু এরকম খারাপ পরিস্থিতির মধ্যে এই খবর অপর্ণার কাছে কোনো সুখকর খবর ছিল না। অন্যদিকে ঋষভ এবং তার মা অপর্ণাকে দোষারোপ করতে শুরু করে যে পিটিশনে অপর্ণা সাইন করার জন্য এই ঋষভের চাকরি চলে যেতে বসেছে। কিন্তু অপর্ণা মন ঠিক করেই ফেলেছিল যে সে এবার কী করবে। অপর্ণা তার বান্ধবী নম্রতাকে ফোন করে বলে যে তার জন্য কি সে একটা বাড়ির ব্যবস্থা করে দিতে পারে। অপর্ণা এটাও বলে যে তার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়াও খুব প্রয়োজন। যদিও অপর্ণার একটা শাড়ির বুটিক ছিল, কিন্তু একা সংসার চালানোর জন্য সেই বুটিকটুকুই যথেষ্ট ছিল না। অন্যদিকে আমরা ঋষভের কলেজের এক সহকর্মী প্রশান্তকে দেখি। প্রশান্ত ঋষভের অন্তরঙ্গ বন্ধু ছিল। সেই সময় প্রশান্তকে আমরা কোনো এক ডক্টরের সাথে কথা বলতে দেখি, তবে সে কী বিষয়ে কথা বলছিল সেটা আমরা কাহিনীর পরবর্তী পর্যায়ে জানতে পারবো। যাই হোক, কাহিনী ফিরে আসে আবার বর্তমানে, যেখানে ঋষভকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। পরিস্থিতি যেমনই হোক, এই অবস্থায় ঋষভকে ছেড়ে যাওয়া অপর্ণার পক্ষে সম্ভব হয় না। অপর্ণার বান্ধবী এবং তার প্রেমিক হাসপাতালে অপর্ণাকে শক্তি যোগাতে আসে, কিন্তু ঋষভের ভাই রিতম হাসপাতালে তাদের আশাটা ঠিক ভালোভাবে নেয় না। রিতমের ধারণা হয়তো নম্রতার উস্কানিতেই অপর্ণার সংসার ভাঙছে। অন্যদিকে নম্রতা এবং অভিনব অপর্ণার জন্য একটি উকিলের সাথে কথা বলতে যায়। এখানে আসার পরে তারা জানতে পারে যে অপর্ণা যে ডিভোর্স ফাইল করেছিল তার নোটিশ এখনও পর্যন্ত ঋষভকে পাঠানো হয়নি।
উকিল বলে যে ভাগ্যিস নোটিশটি পাঠানো হয়নি, না হলে আর কোনো বড় বিপদ হয়ে যেত। উকিলকে থামিয়ে নম্রতা বলে, আপনি ভুল ভাবছেন, অপর্ণা কিন্তু এখনও বিচ্ছেদের পথেই হাঁটছে। এই মুহূর্তে ঋষভের শরীর অসুস্থ, যে কারণে এই প্রসিডিওর থেমে গেছে। অপর্ণা চায় ঋষভ সুস্থ হয়ে গেলেই তাদের ডিভোর্স যেন হয়ে যায়। উকিল বলে বিচ্ছেদ চাইলেই সহজেই তা করা সম্ভব। আমার মনে হয় অপর্ণা এবং ঋষভকে নিজেদের মধ্যে কথা বলে সমস্তটা মিটিয়ে নেওয়াই উচিত। তাদের কথোপকথন থেকে আমরা এটাও জানতে পারি যে গোধূলির মৃত্যুর যে কেস বন্ধ করা হয়েছিল, অপর্ণা সেই কেস আবারও ওপেন করতে চাইছে। উকিল বিষয়টিতে পুরোপুরি অবাক হয়। তিনি বলেন যে অপর্ণা কেন এমনটা করতে চাইছে। গোধূলির সাপোর্টে এই কেসে কেউ নেই, অপর্ণাকে একাই এই কেস লড়তে হবে। এবার পরের দিন অপর্ণা ঋষভকে দেখতে যাবে বলে বের হচ্ছিল, কিন্তু তখনই তার মেয়ে মিঠির স্কুল থেকে কল আসে যে মিঠি পড়ে গিয়ে তার মাথায় আঘাত পেয়েছে। প্রিন্সিপাল জানায় যে অপর্ণা যেন এখনই স্কুলে এসে তার মেয়েকে নিয়ে যায়। মেয়ের চিন্তায় অপর্ণা দ্রুত স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা ঋষভের কলেজের একটি দৃশ্য দেখি। এখানে ঋষভের কলিগরা ঠিক করে যে তারা ঋষভকে হাসপাতালে দেখতে যাবে। সেখানে বসে থাকা এক প্রফেসর বলে যে একজন নতুন গ্রুপ ডি স্টাফ জয়েন করেছে, মেয়েটির নাম সুরমা। সুরমাকে দিয়ে ঋষভকে দেখতে যাওয়ার জন্য ফুলের তোড়া আনানো হয়েছিল। এখানে সুরমাকে আমরা দেখতে পাই। শান্ত স্বভাবের শিক্ষিতা সুরমা জানায় যে সে কলেজের কাছেই একটি বাড়িতে ভাড়া নিয়েছে, তার মা এবং সে থাকবে। সুরমা জানায় যে তার পরিবারে তার মা ছাড়া আর কেউ নেই এবং তার বাবা অনেক বছর আগেই মারা গেছে। পূর্বে তারা জামশেদপুরে থাকতো, যেখানে একটি কলেজে সে গ্রুপটির কাজ করত। পরবর্তীকালে বদলি হয়ে সে কলকাতায় চলে এসেছে। যাই হোক, কলেজের কলিগরা ঋষভকে দেখতে হাসপাতালে আসে, কিন্তু তখনই আমরা দেখি যে ঋষভের হাঁচি হতে শুরু করে এবং সেই সঙ্গে তার শ্বাসকষ্টও শুরু হয়। অন্যদিকে অপর্ণা এবং নম্রতা মিঠির স্কুলে গিয়ে পৌঁছায়, কিন্তু স্কুলে পৌঁছাতে তারা দেখে যে মিঠি তো একদমই ঠিক আছে, তার কোনো আঘাতই লাগেনি। অপর্ণা বলে যে স্কুল থেকে তো আমার কাছে ফোন এসেছিল যে মিঠি মাথায় চোট পেয়েছে। অপর্ণার নাম্বার দেখালে ম্যাডাম বলেন যে দেখুন, এটা আমাদের অফিসের নাম্বার নয়। তাছাড়া স্কুল থেকে বাচ্চাদের গার্জেনদের প্রধানত স্কুলের অফিসিয়াল নাম্বার থেকে ফোন করানো হয়। হতে পারে অন্য কেউ আপনাকে বিব্রত করার জন্যই এই ফোন করেছে। আপনি দ্বিতীয়বার একবার নাম্বারটি ডায়াল করে দেখতে পারেন। অপর্ণা ওই নাম্বারে দ্বিতীয়বার ফোন করলে সে দেখে যে নাম্বারটি নট রিচেবল আসছে। যাই হোক, অপর্ণা স্কুল থেকে বেরিয়ে সোজা হাসপাতালে যায়, যেখানে এসেই অপর্ণা দেখে যে ঋষভের অবস্থা খুবই খারাপ। তখনই অপর্ণা খেয়াল করে যে ঋষভের কলিগরা যে ফুল নিয়ে এসেছিল সেটি হলো গ্ল্যাডিওলা, আর যে ফুলে ঋষভের অ্যালার্জি আছে, যে কারণে ঋষভের অবস্থার অবনতি হয়েছে। তাছাড়া ঋষভের ক্লাস্ট্রোফোবিয়া আছে, যে কারণে তার অবস্থার এমন দ্রুত অবনতি ঘটেছে। তো সঙ্গে সঙ্গেই সেই ফুল সরিয়ে দেওয়া হয়, আর ঋষভও কিছু সময় পরে সুস্থ হয়ে ওঠে। রাত্রি হলে ঋষভের ভাইয়ের স্ত্রী স্মিতা অপর্ণাকে বোঝাবার চেষ্টা করে যে মানুষ মাত্রই তো ভুল করে, হয়তো দাদা কিছু ভুল করে বসেছে, তুমি দাদাকে ক্ষমা করে দাও। দাদা তোমাকে ভালো না বাসলে কি আত্মহত্যার চেষ্টা করে? অন্য একটা মেয়েকে জাস্টিস পাওয়ানোর জন্য তুমি কেনই বা নিজের সংসার ভেঙে দিচ্ছ? উত্তরে অপর্ণা বলে, তাহলে তুমিই বলো আমার কি করা উচিত। যেভাবে অন্য মেয়েদের চরিত্রের দোষ দিয়ে সবাই নিচের ঘর বাঁচায়, তাহলে আমি কি সেটাই করব? অন্যদিকে অপর্ণার শাশুড়ি তাকে এফআইআর তুলে নেওয়ার জন্য চাপ দেয়, কিন্তু অপর্ণা তার সিদ্ধান্তে অটল ছিল যে সে গোধূলির জন্য নিশ্চয়ই লড়াই করবে। অপর্ণা পরের দিন কোর্টে যায়। এদিন কোর্টে গোধূলির কেসের অন্যতম সাক্ষী প্রত্যুষার আসার কথা ছিল, কিন্তু সে সেখানে আসে না। আমরা দেখতে পাই আসলে প্রত্যুষার বাবা মা তাকে সেখানে যেতে দেয়নি। মেয়ের পড়াশোনার ক্ষতি, ভবিষ্যতের বিপদের কথা চিন্তা করে, তাছাড়া এমন কেসের সাথে জড়িয়ে পড়লে কোনো ভালো কলেজে সে ভর্তি হতে পারবে না। এই সমস্ত বিষয় চিন্তা করেই তারা প্রত্যুষাকে কোর্টে যেতে দেয় না, যে কারণে অপর্ণা এই কেস নিয়ে খুব একটা দূরে এগোতে পারে না।
কাহিনীর অন্য দৃশ্যে আমরা দেখি হাসপাতালে ঋষভের শারীরিক অবস্থার অবনতি হয়। ঋষভের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়, কারণ ঋষভের রুমের এসিটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় অপর্ণা সেখানে এসে হাজির হয়। অপর্ণা ডক্টর এবং নার্সকে বলে যে ঘরের এসি কেন বন্ধ করা হয়েছে। এমনিতেই ঋষভের ক্লাস্ট্রোফোবিয়া আছে, তার উপরে এসি বন্ধ করে দিলে ওর অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে। তখন নার্স বলে যে আসলে ঋষভের বাড়ি থেকেই ফোন করে এসি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এসির ঠান্ডা হাওয়াতে নাকি ঋষভের কষ্ট হয়। এই কথা শুনে অপর্ণা তো খুবই অবাক হয়ে যায়, কারণ সে এবং তার বাড়ির সকলেই জানে ঋষভের এমন একটা কন্ডিশন আছে। তাই বাড়ি থেকে কেউ ফোন করে নির্দেশ দেয়নি এই ব্যাপারে তো অপর্ণা নিশ্চিত। তাহলে ফোন করলো কে? অন্যদিকে রিতম এই পুরো বিষয়টার জন্য অপর্ণাকেই দায়ী করে। রিতমের ধারণায় অপর্ণা তার স্বামীর ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্যই তাকে মারার চেষ্টা করছে, কিন্তু আসলেই কি তাই? অপর্ণাকে ফোন করে মিঠির স্কুলে পাঠিয়ে দেওয়া, অন্যদিকে ঋষভের রুমের এসি বন্ধ করে দেওয়া, এই সমস্ত কিছুই অপর্ণার মনে সন্দেহ সৃষ্টি করে। মিঠির বিষয়ে যে কলটা এসেছিল সেই নাম্বার নিয়ে অপর্ণা ট্রু কলারে চেক করে, যেখানে সে দেখে যে অজ্ঞাত নাম্বারটি কোনো এক মনোরমা বিশ্বাস নামক কোনো এক মহিলার নামে রয়েছে। যাই হোক, এবার কাহিনীতে সুরমা এবং তার মাকে দেখানো হয়। কথোপকথনে আমরা জানতে পারি সুরমা এবং তার পুরো পরিবার আগে জামশেদপুরে থাকত। সুরমার বাবা জামশেদপুরের একটি কলেজে গ্রুপ ডি স্টাফ হিসেবে কাজ করতেন। বাবা মারা যাওয়ার পরে সেই চাকরি সুরমা পায়, আর চাকরি সূত্রেই পরে ট্রান্সফার নিয়ে সুরমা কলকাতায় চলে আসে। এখানে আমরা জানতে পারি যে সুরমার মায়ের পুরনো সাধারণ ফোনটি হারিয়ে গেছে, তাই সুরমা তার মাকে একটি নতুন মডেলের ফোন কিনে দিয়েছে, যেটা প্রথম ব্যবহার করতে তার মায়ের খুবই অসুবিধা হচ্ছিল। সুরমার মা সুরমাকে বলে যে কাল ডাক্তারের কাছে যেতে হবে, তুমি প্রেসক্রিপশন রেডি রেখো। মা চলে যাওয়ার পরে সুরমা তার মায়ের প্রেসক্রিপশনটি হাতে নেয়, আর এখানে একটা বিষয়ে আমরা দর্শকরা চমকে উঠি। প্রেসক্রিপশনে সুরমার মায়ের নাম ছিল মনোরমা বিশ্বাস। সুরমার পুরনো টেবিলের ড্রয়ারে প্রেসক্রিপশনের নিচে থাকে একটি পুরনো মডেলের ফোন, আর সেই টেবিলের ওপরে রাখা ছিল ঋষভের একটা ফটো। আমরা বুঝতে পারি যে ঋষভের এই পুরো ঘটনার সাথে সুরমা কোনো না কোনোভাবে জড়িত। এই সময় সুরমা একটি টেপ রেকর্ডারের বোতাম অন করে, যেখানে আমরা ঋষভের গলায় কয়েকটি রোম্যান্টিক কবিতার লাইন শুনতে পাই। যাই হোক, কিছুদিন পরে সুরমা তার মাকে নিয়ে কলেজের কাছাকাছি একটি বাড়িতে ভাড়া নেয়, এবং আমরা বুঝতে পারি যে এই বাড়ি ঋষভ এবং অপর্ণার বাড়ির উল্টো দিকের হালদার বাড়ি। সুরমার সাথে ঋষভের আসলে কী সম্পর্ক তা কাহিনীর পরবর্তীতে আমরা জানতে চলেছি। পরের দিন অপর্ণা হাসপাতালে গিয়ে জিজ্ঞাসা করে যে ঋষভের রুমের এসি বন্ধ করার জন্য যে ফোনটা এসেছিল সেটা কি কোনো মহিলা কণ্ঠের ছিল নাকি পুরুষের। রিসেপশনে এক নার্স জানান যে ফোনের ওপারে একজন মহিলা ছিলেন, কিন্তু ফোন নম্বর আর পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই হাসপাতালের এত ফোনের মাঝে সেই নাম্বারটি খুঁজে পাওয়া এত সহজ ছিল না। যাই হোক, এবার কিছুক্ষণ পরই ভিজিটিং আওয়ারের সময় হয়ে যায়, আর অপর্ণা ঋষভের সাথে দেখা করার জন্য তার কেবিনের উদ্দেশ্যে যায়, কিন্তু কেবিনে পৌঁছাতে সে দেখে কেউ একজন ঋষভের সাথে কথা বলছে। তাদের কথোপকথন শুনেই অপর্ণার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অপর্ণা দেখে ঋষভের খোঁজ নিতে তার ঘনিষ্ঠ বন্ধু প্রশান্ত এসেছে। তাদের আলোচনা থেকে অপর্ণা জানতে পারে যে ঋষভের আত্মহত্যা করতে যাওয়ার বিষয়টা পুরোটাই তার একটা প্ল্যানিং ছিল। প্রশান্ত আগে থেকেই ফোন করে একটি ডাক্তারের কাছ থেকে জেনে নিয়েছিল যে কটা ঘুমের ওষুধ খেলে ঋষভ অসুস্থ হবে ঠিকই, কিন্তু মারা যাবে না। ডাক্তার বলেছিল সূর্যাস্তের পরে 10টা ঘুমের ওষুধ খেলেই যথেষ্ট, কিন্তু তার বেশি খেলেই বিপদ। ডাক্তারের কথা মতোই ঋষভ 10টা ঘুমের ওষুধ খেয়েছিল। ঋষভ বলে যে আমার চাকরি আর সংসার বাঁচানোর জন্য এটা ছাড়া আর অন্য কোনো পথ খোলা ছিল না। এই নাটক না করলে অপর্ণা আমাকে ছেড়ে যেত। অপর্ণা বুঝতে পারে যে তাকে ভালোবেসে বা তাকে হারাবার জন্য নয়, ঋষভ এই সমস্ত কিছুই করেছে তার স্বার্থ সিদ্ধির জন্য, আর পুরোটাই ছিল এই খেলার একটা অংশ। এত বড় ঘটনা জানার পরে অপর্ণা যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে, হঠাৎ তার মাথা ঘুরে যায় আর সে নিচে পড়ে যায়। নার্স এবং অন্যরা তখন ছুটে আসে।
অপর্ণা তখন তার গর্ভের সন্তানের জন্য চিন্তায় চিৎকার করে ওঠে এবং বলে, দয়া করে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞকে ডাকুন, আমি অন্তঃসত্ত্বা। সেই মুহূর্তে ঋষভের ভাই রিতমও সে জায়গায় উপস্থিত ছিল। অপর্ণা যে গর্ভবতী সেই বিষয়টি সেও জানতে পেরে যায়। সময় গড়াতেই পরিবারের সকলেই এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত হয় এবং সমস্ত পরিবারে খুশির জোয়ার ওঠে। কিছুদিন পরে ঋষভ হাসপাতাল থেকে ছুটি পায়। অপর্ণা তার স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরতেই অপর্ণা দেখে অজ্ঞাত কেউ তাদের বাড়িতে একটি মিষ্টির প্যাকেট পাঠিয়েছে। পরিচারিকার কাছ থেকে অপর্ণা জানতে পারে যে হালদার বাড়িতে একটি নতুন ভাড়াটে এসেছে, তারাই এই মিষ্টি পাঠিয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এই মিষ্টি সুরমা পাঠিয়েছে। কিন্তু অপর্ণা এখনও সুরমার বিষয়ে অজ্ঞাত ছিল। নিজের বেডরুমে আসতেই ঋষভ দেখে যে তার বেডের ওপরে একটি উপহার রাখা রয়েছে। সেভাবে হয়তো অপর্ণা তার জন্য এটি রেখেছে, কিন্তু অপর্ণা জানায় যে সে এই গিফট রাখেনি। হতে পারে দাদার বাড়ি ফিরে আসার আনন্দে তার ভাই এই জিনিসটি তাকে উপহার করেছে। ঋষভ অপর্ণার সাথে কথা বলে সব কিছু মিটিয়ে নিতে চায়। ঋষভ অপর্ণাকে বলে যে হ্যাঁ, গোধূলির সাথে আমি সম্পর্কে ছিলাম, ওকে আমি ক্ষণিকের জন্য ভালোবেসে ফেলেছিলাম, ওর প্রতি আমি আকর্ষিত হয়ে পড়েছিলাম, আমরা একবার মাত্র মিলিত হয়েছি। ঋষভ বলে যে বিশ্বাস করো অপর্ণা, গোধূলির গর্ভের সন্তান কিন্তু আমার ছিল না, আর আমি কখনোই তোমাকে দুঃখ দিতে চাইনি, আমাদের সংসারটা বাঁচাতে চেয়েছিলাম। ঋষভ বলে, অপর্ণা আমি তোমাকেই ভালোবাসি, আর সেই কারণেই তো আত্মহত্যা করতে গেছিলাম, তা না হলে এতগুলো ঘুমের ওষুধ কেনই বা খেতে যাব, তোমার জন্য আমি নিজের প্রাণও দিতে পারি। কিন্তু অপর্ণা তো আগে থেকেই আসল সত্যিটা জেনে গিয়েছিল যে ঋষভের প্রাণ দিতে যাওয়ার নাটকটা একটা হিসেব করে করা চাল ছিল। তাই ঋষভের বানানো মিষ্টি কথাগুলো অপর্ণার মনে বিন্দু মাত্র প্রভাব ফেলতে পারে না। যাই হোক, অপর্ণা চলে গেলে ঋষভ সেই উপহারটি খুলে দেখে। সে দেখে সেখানে একটি পারফিউম রয়েছে এবং সঙ্গে রয়েছে একটি চিরকুট। চিরকুটে লেখা থাকে, মন্ত্রী চেনে রাজায় রাজায়, গন্ধ নিজের সময় সাজায়, কর্ম ফেরে নিজের দিনে কি সুগন্ধ সেই আশ্বিনে। তলায় লেখা থাকে চেকমেট। কাহিনী সুরমার কাছে গিয়ে পৌঁছায়, যেখানে সুরমা তার অতীতের কথা ভাবছিল। এই পর্যায়ে আমরা জানতে পারি ঠিক কীভাবে ঋষভের সাথে সুরমার আলাপ হয়েছিল। কলকাতা আসার পূর্বে সুরমা এবং তার পরিবার জামশেদপুরে থাকত। জামশেদপুরে একটি কলেজে গ্রুপ ডি স্টাফের কাজ করত সুরমার বাবা। সেই কলেজেই একবার লেকচার দিতে এসেছিল ঋষভ, আর তখন সুরমাও সেই সেমিনারে উপস্থিত থাকে, যেখানে ঋষভের লেকচার সুরমার খুব ভালো লেগে যায়। লাইব্রেরি রুমে ঋষভকে দেখা মাত্রই সুরমা ঋষভকে বলে, স্যার আপনার লেকচার আমার ভীষণ ভালো লেগেছে। ঋষভ ভাবে সুরমা হয়তো কোনো পিএইচডির স্টুডেন্ট, কিন্তু সুরমা জানায় যে সে একজন গ্রুপ ডি স্টাফ। আমার বাবা মারা যাওয়ার পরে এই চাকরি আমি পেয়েছি। প্রথম দেখাতেই ঋষভের সুরমাকে খুব পছন্দ হয়ে যায়। সুরমা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ঋষভ সুরমাকে বলে যে বাহ, তোমার পারফিউমের গন্ধটা তো ভীষণ সুন্দর, কি পারফিউম এটা? সুরমা বলে, এটা আমার বাবার ব্যবহার করা পারফিউম, বাবা মারা যাওয়ার পরে এই পারফিউম এখন আমি ব্যবহার করি। আমরা দেখি ঋষভ খুব অদ্ভুতভাবে সুরমার দিকে তাকিয়ে থাকে, আর ঋষভ খুব অন্যভাবে সুরমার মাথায় এবং গায়ে হাত বুলিয়ে দেয়। আর এটা সেই পারফিউমটাই যেটা বর্তমানে সুরমা ঋষভকে পাঠিয়েছিল। রাত হতেই মিষ্টির প্যাকেট খুললে অপর্ণা দেখে যে সেই প্যাকেটে একটি হলুদ রঙের চিরকুট রয়েছে, যেখানে লেখা থাকে সত্যি খোঁজার জন্য অনেক অভিনন্দন। যাই হোক, এবার কাহিনীতে রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে ঋষভের ফোনে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে এবং সেই কলে সুরমা বলে ওঠে, উপহার ভালো লেগেছে স্যার। এই কথা বলেই কল কাট হয়ে যায়। ঋষভ কল ব্যাক করতে যায়, কিন্তু সেই কল নট রিচেবল আসে। দীর্ঘ সময় পরে সুরমার গলার স্বর শুনে ঋষভ খুব চিন্তায় পড়ে যায়। ঋষভ এটা ভেবে ভীত হয়ে পড়ে যে তার অতীতের কুকর্ম এবার এক এক করে বেরিয়ে আসছে। ঠিক সেই সময়ে হঠাৎ রিতম ঋষভের খবর নিতে তার রুমে আসে। ঋষভ রিতমকে জিজ্ঞাসা করে যে পারফিউমটা কি তুমি দিয়েছো? রিতম জানায় যে না না, সে তো এই পারফিউম দেয়নি। রিতম যাওয়ার পরে ঋষভ বারবার সেই পারফিউমের ঘ্রাণ নিতে থাকে, আর ঋষভের কানে চিরকুটে লেখা সেই 4টি লাইন বাজতে থাকে। এদিকে রাত হতেই অপর্ণা সেই পারফিউমের বোতলটা নিয়ে আসে। অপর্ণা বুঝতে পারে যে এক এক করে সে সত্যি
সত্যের সন্ধানে পৌঁছে যাচ্ছে। সে এটা জানতো না যে পারফিউমটা আসলে কে দিয়েছে, তবে মিষ্টির প্যাকেট যে বাড়ির উল্টো দিকের নতুন ভাড়াটে মেয়েটি দিয়েছে সে এটা জানতো। তাই সে পরের দিনই হালদার বাড়িতে গিয়ে পৌঁছায়। সুরমাকে দেখা মাত্রই অপর্ণা সামান্য আলাপচারিতার পরে জিজ্ঞাসা করে যে মিষ্টির প্যাকেটের চিরকুটটা কি তুমি দিয়েছিলে? সুরমা বিষয়টি পুরোপুরি এড়িয়ে যায়, যে কারণে অপর্ণা আরও বেশি কনফিউজড হয়ে যায়। অপর্ণা নম্রতার সাথে দেখা করে পুরো বিষয়টি খুলে বলে। নম্রতা অপর্ণাকে বলে যে তার অফিসের এক ব্যক্তি টেলিকম কোম্পানিতে কাজ করে, তাই তাকে দিয়ে সেই নাম্বার ট্রেস করে জানা যেতে পারে যে সেই নাম্বারে লোকেশন কোথায় দেখাচ্ছে। ক্যাফে থেকে অপর্ণা বাড়ি ফিরে আসে, আর বাড়িতে ফিরতেই অপর্ণা দেখে যে বাড়িতে ঋষভের কাছে তার কলিগরা এসেছে। ঋষভের খোঁজ খবর নেওয়ার পরে বাড়ি চলে যাওয়ার সময় কলিগরা সেই ফুল নিয়ে যাওয়ার জন্য বারবার অপর্ণার কাছে ক্ষমা চায়। তাদের মধ্যেই একজন কলিগ বলে যে আসলে আমাদের কলেজে নতুন একজন গ্রুপ ডি স্টাফ এসেছে, সেই মেয়ে না জেনে এই ফুল এনেছিল। এখানে অপর্ণা মেয়েটির বিষয়ে উৎসাহ জাগলে কলিগ জানান যে সেই মেয়ে তোমাদের পাড়াতেই এখন ভাড়া নিয়ে আছে। মেয়েটির নাম সুরমা। এবং অপর্ণার মনে তখন ধাক্কা দেয়, খুব সহজেই অপর্ণার নাম এলা অঙ্কের হিসেব মিলে যায়। অন্যদিকে নম্রতা তার পরিচিত এক ব্যক্তিকে দিয়ে ফোন নাম্বার ট্র্যাক করে, আর তারা জানতে পারে যে মনোরমা বিশ্বাসের নাম্বার হালদার বাড়িতেই দেখাচ্ছে। সুতরাং অপর্ণা এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে সুরমাই এই পুরো বিষয়টির সাথে জড়িত। সুরমা না থাকাকালীন অপর্ণা নম্রতাকে নিয়ে সুরমার বাড়িতে যায়। কথায় কথায় অপর্ণা সুরমার মাকে বলে যে সুরমা নামটা তো বেশ সুন্দর, কিন্তু একটু পুরনো। সুরমার মা বলে আসলে আমার নাম মনোরমা, আর এই নাম মিলিয়েই সুরমার নাম রাখা হয়েছে। অপর্ণা আরও বেশি নিশ্চিত হয়ে যায় যে যে নাম্বার থেকে কল আসছে সেটা আসলে সুরমার মায়ের নাম্বার। অপর্ণা সুরমার মাকে বলে যে আপনি আমার ফোন নম্বর নিয়ে রাখুন, আমি তো আপনার পাশেই থাকি, কোনো অসুবিধা হলে আমার এই নাম্বারে আপনি ফোন করবেন। সুরমার মায়ের ফোন হাতে নিয়ে অপর্ণা তার নাম্বার সেভ করে নেয়। অপর্ণা চোখের পলকেই তার নাম্বার সেভ করে সেই নাম্বার থেকে নিজের ফোনে একটি মিসড কল দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো অপর্ণা দেখে যে সেই নাম্বার এবং আগের আসা নাম্বার দুটো আলাদা। কথায় কথায় সুরমার মা বলে যে আমার আগের ছোট ফোনটা হারিয়ে যাওয়ার কারণে সুরমা এই ফোন আমাকে কিনে দিয়েছে। আর এই জায়গাতেই নম্রতা এবং অপর্ণা আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তারা বুঝে উঠতে পারে না আসলেই কি সুরমা এই সমস্ত কিছুর সাথে জড়িত, নাকি যে ফোন চুরি করেছে সেই এই সমস্ত কিছু করছে। এবার পরের দিন বিছানা গোছাতে গিয়ে অপর্ণা ঋষভের বালিশের নিচে একটি চিরকুট খুঁজে পায়, যেটা পারফিউমের প্যাকেটের সাথে ঋষভকে পাঠানো হয়েছিল। আর তখনই ঋষভের ফোনে একটি ফোন আসে, যেটা অপর্ণা রিসিভ করে, যেখানে সুরমা বলে ওঠে স্যার উপহার পছন্দ হয়েছে তো। এই কথা বলেই সুরমা ফোন কেটে দেয়। অপর্ণা সুরমার সেই নাম্বার নিয়ে মিঠির স্কুলে আসা ফোন নম্বর মিলিয়ে দেখে। সে দেখে যে দুটো নাম্বারই এক। অপর্ণার সন্দেহের আর কোনো অবকাশ থাকে না যে পুরো বিষয়টির সাথে সুরমা যুক্ত। পরের দিন অপর্ণা সুরমার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে একটি উপহার দিয়ে আসে। সুরমা বাড়ি এসে সেই প্যাকেট খুলে দেখে যে সেই প্যাকেটের মধ্যে রয়েছে ঋষভকে পাঠানো সেই পারফিউম। প্যাকেটের মধ্যে একটি ছোট্ট চিরকুট থাকে, যেখানে লেখা থাকে যে কষ্ট থাকে সবার নিজের, তাও যদি আজ মনটা ভিজে যাচ্ছে কোথাও, সামনে এসে জল্পনা হোক, দারুণ আড্ডা কল্পনা হোক। সুরমা বুঝে যায় যে অপর্ণা সবটা বুঝে গেছে এবং কোথাও না কোথাও তারা একই দলে পড়ে, তাই একে অপরকে সাহায্য করা এই মুহূর্তে ভীষণভাবে প্রয়োজন। সুরমা অপর্ণাকে পরের দিন একটি ক্যাফেতে দেখা করার কথা দিয়ে দেয়। পরের দিন অপর্ণা সুরমার জন্য সেই ক্যাফেতে হাজির হয়। কিছু সময় পরে সুরমাও সেখানে চলে আসে। সুরমা তার কাহিনী অপর্ণাকে খুলে বলতে শুরু করে। কাহিনী এবার অতীতের প্রেক্ষাপটে চলতে থাকে। প্রথমবার কলেজে দেখা হওয়ার পরে যখনই ঋষভ কাজের সূত্রে জামশেদপুরে আসতো, সুরমার সাথে দেখা করত। এর এক মাস পরেই সুরমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ঋষভের নজর ছিল সুরমার ওপরে। সেই সুরমাকে তার কথার জালে ফাঁসিয়ে নেয়। ঋষভ বলে সুরমা তোমার মধ্যে একটা বন্য মাদকতা আছে, আর আমি প্রথম
দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। সুরমা জানতো যে ঋষভ বিবাহিত। সুরমা ঋষভকে তার পরিবার, সংসার এবং স্ত্রীর কথা তুলতেই ঋষভ সেই সমস্ত কথা এড়িয়ে যায়। এক প্রকারে সুরমাকে ফাঁসিয়ে ঋষভ তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। ঘটনার পরে ঋষভ সুরমার ফোন ধরা বন্ধ করে দেয়। সুরমা পাগলের মতো ঋষভকে ফোন করতেই থাকে, কিন্তু ঋষভ খুব তাচ্ছিল্যের সাথে সেই ফোন কেটে দেয়। অনেকবার ফোন করার পরে ঋষভ অবশেষে সুরমাকে মেসেজ করে বলে যে তোমার নিজের কিছু নিউড ফটো আমাকে পাঠাও। ভুল মানুষের ভালোবাসায় হিতাহিত জ্ঞানশূন্য সুরমা বাথরুমে গিয়ে তার কিছু নিউড ফটো ঋষভকে পাঠায় এবং ঋষভ বাথরুমে সেই ফটো নিয়ে এনজয় করে। সুরমা হন্যি হয়ে ঋষভকে ফোন করলে ঋষভ অবশেষে ফোন রিসিভ করে। পাগল প্রায় সুরমা ঋষভকে বলে যে স্যার, এইভাবে আমার ফটো পাঠাতে আর ভালো লাগছে না। আপনি তো বলেছিলেন যে আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবেন। 1 মাস পরে আমার বিয়ে, কিন্তু আমি আপনাকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করব। ঋষভ খুব আলগা স্বরে বলে যে কার ডিভোর্স। সুরমা যেন আকাশ থেকে পড়ে। ঋষভ বলে যে তুমি বিয়ে করে নাও, কিন্তু সুরমা তাতে রাজি হয় না। সুরমা ভেজা চোখে ঋষভকে বলে যে আমি কলেজে সবাইকে জানিয়ে দেব আপনি আমাকে এক্সপ্লয়েট করেছেন। এই কথায় ঋষভের টনক নড়ে। ঋষভ বলে যে তুমি তো তোমার বাবার চাকরিটা পেয়ে কোনো মতে তোমার মায়ের খরচা এবং চিকিৎসা চালাচ্ছ। আমাকে ভেবে দেখতে হবে তোমার চাকরিটা রাখা যায় কিনা। এই পর্যায়ে সুরমা বুঝতে পারে যে ঋষভ শুধুমাত্র তাকে ব্যবহার করেছে। শারীরিক আকর্ষণে ঋষভ সুরমাকে তার কাছে এনে তাকে ভোগ করে ছুঁড়ে ফেলেছে। ঋষভ ফোন রাখার পরে সুরমার পাঠানো প্রাইভেট নিউড ফটো সুরমার হবু বরের ফোনে পাঠিয়ে দেয়। পরের দিন ছেলেটি বাড়িতে এসে সুরমাকে নানান অকথ্য ভাষায় অপমান করে এবং সেই সঙ্গে বিয়েও ভেঙে দেয়। কাহিনী বর্তমানে আসে। সমস্ত ঘটনা জানার পরে অপর্ণা বুঝতে পারে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঋষভ সুরমাকে ব্যবহার করেছে। অপর্ণা সুরমাকে বলে তুমি কি ঋষভকে প্রাণে মারতে চাইছো? সুরমা একটা কুটিল হাসি দেয় এবং বলে যে মরে গেলে তো স্যার শান্তি পেয়ে যাবে। আমি তো অত সহজ মৃত্যু ওনার চাই না। সেই ঘটনার পর থেকে প্রত্যেকটা রাত আমার ভয় কেটেছে। সুরমা বলে আমার মনে হতো এই বুঝি আমার নিউড ফটো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে। আমি ভয়ে কুঁকড়ে থাকতাম। তবে যেদিন গোধূলি বিশ্বাসের মিটু পোস্ট দেখলাম, আমি বুঝতে পারি এই মানুষ আমার মতো অনেক মেয়েদের জীবন নরক করে দিয়েছে। হয়তো তারাও আমার মতোই নিদ্রাহীন রাত্রি কাটায়। অপর্ণার সামনে তার স্বামীর কুৎসিত রূপ ধরা পড়ে। নিজেকে কোনোভাবে শান্ত করে সে অনুভব এবং গোধূলির বোনকে SMS করে যে গোধূলির ক্যান্ডেল মার্চে সে উপস্থিত থাকবে। অপর্ণা বাড়ি ফিরে আসে, যেখানে নম্রতা, সৌম্য সমেত বাড়ির সকলেই উপস্থিত থাকে। কিছু সময় পরে অপর্ণা সেখানে সুরমাকেও নিয়ে আসে। সুরমাকে দেখেই ঋষভের হাত পা কাঁপতে শুরু করে দেয়। সঙ্গে করে সুরমা গ্ল্যাডিওলা ফুল নিয়ে এসেছিল। সুরমা ঋষভকে বলে পারফিউমের গন্ধ ভালো লেগেছে স্যার। ঋষভের ভাই বিষয়টি জানতে চাইলে অপর্ণা তার স্বামী ঋষভকে বলে যে গোধূলি বসাক। সুরমা অপর্ণা বলতে পারো আর কত মেয়ের সর্বনাশ করেছো। বাড়ির সকলের আর বুঝতে বাকি থাকে না যে ঋষভ মানুষরূপী একজন শয়তান। সমস্ত অতীতকে চোখের সামনে দেখে বিষয়টিতে ভীত হয়ে ঋষভের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। অপর্ণা সুরমা এক পলকে ঋষভের যন্ত্রণা দেখতে থাকে। দৃশ্য সেখানে কাট হয় এবং কাহিনী গিয়ে পৌঁছায় গোধূলির ক্যান্ডেল মার্চে, যেখানে আমরা অপর্ণা, সুরমা এবং গোধূলির বোনকে দেখি। এই পর্যায়ে অপর্ণার পরনে ছিল সাদা শাড়ি। বিবাহিত জীবনের কোনো চিহ্নই তার শরীরে থাকে না। এই পর্যায়ে আমরা বুঝতে পারি অপর্ণা তার স্বামীকে ত্যাগ করেছে। আর এই দৃশ্য দিয়েই এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়।